আসসালামু আলাইকুম এসএসসির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আপনাদের বাংলার আরও একটি গল্প, সুন্দর একটি গল্প শুভা, যেটি কিনা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটি আপনাদের মাঝে সংক্ষেপে আলোচনা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, গল্পটি সম্পর্কে ধারণা নিতে পারবেন। আরেকটা কথা, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এই চ্যানেলটি কিন্তু আপনাদের জন্যই, বাংলা আর ইংরেজির জন্য কিন্তু আপনাদের এই চ্যানেলটি। তো আমরা শুরু করি শুভা গল্পটি। শুভা গল্পটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই আমরা যেহেতু গল্পের নাম শুভা, শুভার পরিচয় আমরা আগে জানি। গল্পের প্রধান চরিত্র সুভাষিনী, যাকে সংক্ষেপে ডাকা হতো কি শুভা। তার নামের অর্থ সুন্দরভাবে কথা বলতে পারে এমন মেয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে জন্ম থেকেই ছিল বোবা। তার মানে সুভাষিনী এই শব্দটির অর্থ হচ্ছে মানে সুন্দর করে কথা বলতে পারে এমন আর কি মেয়ে বোঝায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কী ছিল, সে জন্ম থেকেই বোবা ছিল। কথা বলতে না পারলেও তার চোখ, মুখের অভিব্যক্তি এবং আচরণেই মনের সব অনুভূতি প্রকাশ পায়। তার বাবা বাণীকণ্ঠ ও মা গ্রামে বাস করতেন। বাবা মেয়েকে খুব স্নেহ করলেও মা মনে করতেন বোবা মেয়ে হওয়ায় সে পরিবারের জন্য এক ধরনের দুর্ভাগ্য। এটা আর কি তার মা মনে করতেন, কিন্তু বাবা কিন্তু বেশ আদর করতেন আর কি। আর তিনি কিন্তু বোবা থাকলেও এখানে বলা হচ্ছে তার চোখ, মুখের অভিব্যক্তি এবং তার মনের সব অনুভূতি কি প্রকাশ পেত কিন্তু এসবের মাধ্যমে। তো এরপর যদি আমরা দেখি শোভার আরও কিছু পরিচয়, সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে শুভার বন্ধুত্ব। মানুষের সঙ্গে কথা বলতে না পারায় শুভা প্রকৃতিকেই নিজের আপন করে নেয়। নদীর তীর, গাছপালা, পাখির ডাক, বাতাসের শব্দ, এসবই ছিল তার নীরব সঙ্গী। বাড়ির দুটি গরু সর্বশী ও পাঙ্গলি ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। তার মানে দুইটা গরু ছিল এবং তার কাছের কিন্তু বন্ধু ছিল। এগুলো কিন্তু এমসিকিউতে আপনাদের আসে বা ক নম্বর প্রশ্নেও কিন্তু অনেক সময় এসে থাকে। এবং দুইটার নাম কী ছিল? সর্বশী এবং পাঙ্গুলি। শোভা তাদের আদর করত, তাদের সঙ্গে সময় কাটাতো। গরু দুটিও যেন তার মনের ভাষা বুঝত। মানে যেহেতু তিনি তো মানুষের সাথে কথা বলতে পারে না, তিনি প্রকৃতিকে কী বানালো? বন্ধু বানালো, তাদের সাথে কথা বলতে শুরু করলো। এরপরের ঘটনা যদি আমরা দেখি তাহলে দেখব প্রতাপের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, প্রতাপকে আমরা একটু দেখি। গ্রামের এক তরুণ প্রতাপ প্রায় নদীর ধারে মাছ ধরতে যেত। শোভা নীরবে তার পাশে বসে থাকত। প্রতাপ শোভাকে ভালো মানুষ হিসেবে জানত এবং স্নেহ করত। তার মানে কি, গ্রামের যে ছেলে প্রতাপ, তিনি কি করতেন? মাছ ধরতেন। প্রতাপ শোভাকে ভালো মানুষ হিসেবে জানত এবং কী করতো? স্নেহ করত। তবে সে কখনো বুঝতে পারেনি শোভার মনের গভীরে তার প্রতি এক নীরব ভালোবাসা জন্মেছিল। তার মানে কিন্তু এখানে একটা ভালোবাসার কাহিনীও কিন্তু বোঝানো হচ্ছে। তবে সেটা প্রতাপ বুঝতে পারতো না, কিন্তু শোভা কিন্তু কি তাকে ভালোবাসতো। শোভা কথা বলতে না পারলেও মনে মনে প্রতাপের সঙ্গে অনেক কথা বলতো, কিন্তু তার সেই অনুভূতি কখনো প্রকাশ করার সুযোগ হয়নি। অর্থাৎ এখানে বোঝাচ্ছে আর কি প্রতাপের প্রতি যে শোভার ভালোবাসা, কিন্তু প্রতাপ সেটা বুঝতে পারতো না, সেটাই আর কি এখানে বোঝাচ্ছে। এরপর যদি দেখি বিয়ের চিন্তা। সময়ের সঙ্গে সঙ্গে শোভা বড় হতে থাকে। তার বিয়ের বয়স হলে মা বাবা চিন্তিত হয়ে পড়েন। গ্রামের মানুষ জানতে পারলে বিয়ে হবে না, এই ভয়ে তারা কলকাতায় চলে যান। অর্থাৎ মানে যখন শোভা হচ্ছে ধীরে ধীরে বড় হয় এবং মানুষ যদি জানে যে তিনি কথা বলতে পারে না বা এরকম সমস্যা শোভার, এই কথা মানে জানতে পেরে কী করে, তার মা বাবা কলকাতা শহরে চলে যান। সেখানে শোভাকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে পাত্রপক্ষের সামনে উপস্থাপন করা হয় যেন তার বোবা হওয়ার বিষয়টি ধরা না পড়ে। শোভা ভয়ে ও দুঃখে কাঁদছিল। পাত্রপক্ষ তার কান্নাকে লজ্জা ও নম্রতা ভেবে পছন্দ করে ফেলে। এরকম একটা আর কি ঘটনা ঘটেছিল যে বিয়ের চিন্তা। আচ্ছা, পছন্দ তো করে ফেললো। আচ্ছা, এরপর কী হলো? বিয়ে ও করুণ পরিণতি। শোভার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর তার স্বামী জানতে পারেন যে সে বোবা। নিজেকে প্রতারিত মনে করে তিনি শোভাকে গ্রহণ করতে পারেন না। এটা তো অবশ্যই তার প্রতি অন্যায় হয়েছে, ছেলের প্রতি, তাই না? কিছুদিনের মধ্যেই তিনি আরেকটি বিয়ে করেন। এভাবে শোভার জীবন আরও নিঃস্ব ও বেদনাদায়ক হয়ে ওঠে। আর নীরব কষ্টের কোনো ভাষা থাকে না। এটাই হচ্ছে মেইন আর কি কাহিনী গল্পের, মূলত একটা মানে বোবা মেয়ের আর কি জীবন কাহিনী।
মানে তাকে সবাই কী করেছে, দূর দূর সাই সাই করেছে আর কি, এরকম। বাবা মাও সেরকমভাবে দেখতে পারেনি। তারপর হচ্ছে কেউই আর কি, তার একমাত্র বন্ধু ছিল, প্রকৃত বন্ধু ছিল প্রকৃতি, তাই না? সেটা সেটাই তো আমরা দেখতে পাই। গল্পের মূল ভাবটা যদি আমরা একটু ছোটো করে দেখে নিই, শারীরিক প্রতিবন্ধকতা কোনো মানুষের অপরাধ নয়, অবশ্যই তাই, কারণ আমরা তো নিজেরা তো নিজেদেরকেও তৈরি করিনি, তাই না? আমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমাজ প্রায়ই বাহ্যিক ত্রুটি দেখে মানুষকে বিচার করে, আর মানুষকে কি রূপ দেখে নয়, গুণ দেখে কি করা উচিত, বিচার করা উচিত। প্রকৃতি, ভালোবাসা ও সহানুভূতির অভাব মানুষের জীবনকে অসহনীয় করে তোলে। প্রতারণার মাধ্যমে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এটাও কিন্তু আমরা দেখেছি। কারণ তার মা বাবা কিন্তু এক প্রকারের প্রতারণা করেই তাকে কিন্তু বিয়ে দিয়েছিল, তাই না? এরকমভাবে তো আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তো তারপর আমরা যদি দেখি মানে চরিত্র পরিচিতি, প্রথমত দেখব এইখানে সবচেয়ে যে প্রধান যে চরিত্র সেটা হচ্ছে শোভা। গল্পের প্রধান চরিত্র হচ্ছে শোভা। বোবা হলেও অত্যন্ত সংবেদনশীল, কোমল ও প্রকৃতপ্রেমী। এরপর যদি দেখি বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ ছিল কি শোভার বাবার নাম। তিনি মেয়েকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু সামাজিক চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেন। এরপর শোভার মা মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু তার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন না। এরপর প্রতাপ গ্রামের সহজ সরল যুবক, শোভার নীরব সঙ্গী, কিন্তু তার মনের ভালোবাসা তিনি বুঝতে পারেনি। মানে এক কথায় তার হচ্ছে মানে তিনি আর কি পছন্দ করতেন, শোভা মেয়েটা এই প্রতাপকে পছন্দ করতেন। এই চারটা হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। আর গল্পের স্বামী মানে শোভার স্বামী, তাকে ওই রকমভাবে দেখানো হয়নি, এটাও মানে মোটামুটি ভালো চরিত্র, গুরুত্বপূর্ণ। তো এরপর যদি আমরা দেখি নিই এই গল্পের কিছু নৈতিক শিক্ষা। এই গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম? মানুষকে তার শারীরিক সীমাবদ্ধতা দিয়ে নয়, মানবিক গুণ দিয়ে মূল্যায়ন করা উচিত। প্রতিবন্ধী মানুষের প্রতি সহমর্মিতা ও সম্মান দেখানো সমাজের দায়িত্ব। সত্য গোপন করে কোনো সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। প্রকৃত ভালোবাসা ভাষার উপর নির্ভর করে না, আন্তরিকতাই তার ভিত্তি। এই হচ্ছে মোটামুটি গল্পের থিম। আশা করি বুঝতে পেরেছেন। একটা বোবা মেয়েকে নিয়ে গল্পটা এগোনোর চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ ভালো একটা গল্প। তো সম্পূর্ণ গল্পটি আমরা একদম সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। তো যারা যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে পাশে থাকবেন। এরকম ভিডিও, দারুণ দারুণ কিছু ভিডিও আপনাদের জন্য আসতেছে। আশা করছি সবগুলো ভিডিও দেখবেন, দেখলে অনেক উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।